কথা জানার চেষ্টা করেন। কখনো কুলিদের সঙ্গে গিয়ে কথা বলেন, কখনো ট্রাক ড্রাইভারের সঙ্গে তার দুঃখে কষ্টের কথা বলেন, যখন কাঠমিস্ত্রি তাদের কাছে যান গিয়ে কথা বলেন, যখন যারা পটারি, যারা কুমার, যারা আমাদের এখানে রুদ্রপাল, তাদের সঙ্গে কথা বলে, যারা পটারির কাজ করে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন। কাঠমিস্ত্রির কাছে যান, অটো ড্রাইভারের কাছে যান, গিয়ে তাদের মনের কথা বোঝার চেষ্টা করেন, তার দুঃখ দুর্দশার কথা জানার চেষ্টা করেন। আর নরেন্দ্র মোদী সাহেব এই সমস্ত থেকে অনেক দূর। উনি ওই যে বলেছেন, পার্কে গিয়ে কাচের আড়ালে চেয়ারের মধ্যে বসে ফটোশপে ব্যস্ত, সিংহ বাঘদের সঙ্গে খেলছে। আরে তুমি তো কাগজে বাঘ, তুমি আসল জায়গার ট্রাম্পের সঙ্গে সামনে গিয়ে তুমি নত জানু হয়ে দেশ থেকে অপমান করছো, দেশবাসীকে অপমান করছো। আর আমাদের এই অন্ধ মিডিয়া, অন্ধ এই ন্যাশনাল মিডিয়াগুলোর জোরে তুমি আজকে মানুষকে অন্ধকারে রেখে তোমার ভুয়া একটা নকল, একটা পোর্ট্রেট, তুমি নিজের লাইফ স্কিল থেকে বড় একটা পোর্ট্রেট আঁকানোর চেষ্টা হচ্ছে। এই করে করে কতকাল দেশটা রসা তুলে যাচ্ছে। বন্ধুরা যারা বিজেপিকে সমর্থন করেন তাদের কাছে আমার অনুরোধ, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি বেশি হয়ে গেল আপনার সামান্য কিছু রোজগার করা, সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়া, একটা দেশবাসী হিসেবে এটাই আপনাদের চাহিদা, এইটাই আপনার স্বপ্ন। এর থেকে দুর্বল প্রাইম মিনিস্টার আর আমরা দেখিনি। 1971 সাল ইন্ডিয়ার যে একটা ইন্ডিয়া ভারতবর্ষের গ্লোবাল পাওয়ারের কাছে একটা শক্তিশালী রাষ্ট্র, both in military, both in economically, এটা দ্যাট ওই যে একটা ফিলিংস, ওই যে একটা নজরিয়া उसमें बहुत चोट पहुंचाया। কি 71 সালের যুদ্ধ আমেরিকা বলেছে যে নেই, বাংলাদেশ নতুন ভাবে বাংলাদেশ করতে পারবে না। ইন্দিরা গান্ধী বলেছেন मैं करूंगा। আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছে, তাদের সাবমেরিন পাঠিয়েছে পাকিস্তানকে। ইন্দিরা গান্ধী রাশিয়ার হেল্প নিয়ে তাদের ওই সাবমেরিনকে ডুবিয়েছে, নতুন একটা রাষ্ট্রের জানান দিয়েছে। ভারতবর্ষকে মানুষ ওই নজরিয়া, গ্লোবাল দেশগুলো ভারতবর্ষকে ওই নজরিয়াতে দেখত। 1974 পোখরান 1 ভারতবর্ষকে মানুষ ওই চোখে দেখত। इन स्पाइट ऑफ थ्रेट फ्रॉम अमेरिका, अमेरिका का खिलाफ होने के बावजूद इंदिरा जी ने 1974 में पोखरान 1 का एटम बम का वो किया। वो জ্বালানি বন্ধ করে দেওয়ার পরেও এই অ্যাটম বোম আমরা পরীক্ষা করেছি। শুধু ইন্দিরা গান্ধী নয়, অটল বিহারী বাজপেয়ী পোখরান 2। আমি অটল বিহারী বাজপেয়ীর নাম নিয়েছি তো ভাজপা, উনিও দেখিয়েছেন যে স্যাংশনের ভয় উপেক্ষা করে পোখরান 2 অটল বিহারী বাজপেয়ী করে দেখিয়েছেন। ভারতবর্ষকে এই গ্লোবাল পাওয়ার গুলো ভারতবর্ষকে তাদের সেই সম্মানের চোখে দেখতেন। আজকে ভারতবর্ষের মান গরিমা, আমাদের ভারতীয় হিসাবে যে আমাদের আজকে ভারতবর্ষের পাসপোর্ট মূল্যহীন, আজকে ভারতবর্ষের কারেন্সি মূল্যহীন, আজকে ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষের টাকার মান সবচাইতে কম বর্তমান সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে। কোথায় যাচ্ছে দেশটা বন্ধু? এই দেশটা কাছে মানুষের কাছে আমরা আপনারা সবাই দেখেছেন মনমোহন সিং সাহেব নিউক্লিয়ার ডিল 1, 2, 3 নিউক্লিয়ার ডিল করতে डिबेट पे डिबेट हुआ, अखबार में लिखा गया, सब जगह पे डिबेट हुआ, डिस्कशन हुआ। अभी कोई चर्चा नहीं है। अभी क्या चर्चा होता है जब ये सब घटना घट रही है देश भर में? एक ही चर्चा होता है, राहुल गांधी देश को एआई पार्लियामेंट में खड़े होके एक कंस्ट्रक्टिव अपोजिशन लीडर के उन्होंने आर्टिफिशियल इंटेलिजेंस के बारे में बातचीत किया है। देश को कौन सा रास्ता तय करना है, कौन सा राह पकड़ना है, उन्हें दिशा दिखाया। मोदी साहब इस सब में इन सब को कोई सीरियसली नहीं लेता। क्या देश का टिबेट में क्या डिबेट हो रहा है आजकल? 300 साल पहले औरंगजेब के जमाने में क्या हुआ, क्या वो अत्याचारी शासक था या नहीं, यही टीवी में डिबेट का चर्चा होता है। यही टॉपिक मिलता है इनको। कहा खुदाई होना है, कुतुब मीनार के नीचे मंदिर है, काशी बाबा विश्वनाथ के नीचे मंदिर है, आगरा और ताजमहल के नीचे शिवलिंग है, ये सब पे चर्चा होता रहता है टीवी में। मतलब
देश को नफरत के बाजार चारों तरफ खोल दो, हिंदू मुसलमान क्रिश्चियन ईसाई सब आपस में लड़ जाए, खून बहे। मोदी साहब को सत्ता से मतलब है, मोदी साहब को पैसा से मतलब है। मोदी साहब रिकॉर्ड तोड़ना चाहते, जवाहरलाल नेहरू जी का रिकॉर्ड तोड़ना चाहते, लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर ऑफ इंडिया। वही सपना देखकर देश को सिर्फ बेच नहीं रहा है, देश को, देशवासियों को सम्मानित कर रहा है। एक जुन्नो भाजपा वालों से मैं पूछता, आपका जवाब क्या है? सिर्फ भारत शुद्ध क्रिकेट চ্যাম্পিয়ন হয়েছে, বাজি ফুটিয়েছে, ঢাল খোল করতালে বেরিয়ে গেছি আমরা, তিরঙ্গা ঝান্ডা লহরাইছি। এটা দিয়ে শুধু দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটা যায় না। ইন্ট্রোস্পেক্ট, বিজেপির বন্ধুরা সেলফ ইন্ট্রোস্পেকশন করো। এইভাবে দেশ চললে দেশ আগামী দিন রসাতলে যাবে। আজকে ভারতবর্ষের সারাউন্ডিং কান্ট্রিগুলো ফরেন পলিসির মধ্যে চেঞ্জ, বদলাও। Pakistan always hostile, China hostile, Sri Lanka hostile, Bhutan hostile, Nepal hostile, Bangladesh hostile, Mauritius hostile, सब hostile, সব ক্ষেপে বেগুন। তো ভারতবর্ষের নেবারিং কান্ট্রিজের সঙ্গে যদি আমাদের সৌভ্রাতৃত্ব না রাখে, এই সুযোগ নিয়ে চাইনা ভারতবর্ষে ঘিরে ফেলছে বন্ধুরা। শ্রীলঙ্কা টেকিং অ্যাডভান্টেজ অফ আওয়ার অ্যানিমোসিটি, চায়না ওখানে নেভেল এবং এয়ারফিল্ড ঘাঁটি গড়েছে। চায়না, নেপাল আমার আরেকটা হিন্দু রাষ্ট্র, নেপাল আমাদের খুব কাছের বন্ধু। নেপালে এখন এয়ারফিল্ড, চায়নার এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে, ভুটানে এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে, সব জায়গায়। বেজিং টু লাহোর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিকে একটা বিশাল বড় রাস্তা হয়েছে, যাতে করে ইন কেস অফ এনি ওয়ার, কারণ চায়না আমাদের সঙ্গে লড়বে না, পাকিস্তান কিন্তু লড়াইটা লড়াবে। কাজে যখন আর্মস অ্যামুনিশন যাতে খুব তাড়াতাড়ি পাকিস্তানে পৌঁছতে পারে, বিশাল বড় এক রাস্তা তৈরি করেছে। এই জিনিসগুলো ভারতবর্ষের মানুষকে, আমাদের টাকা, আমাদের অর্থনীতি, আমাদের বিদেশ নীতি, সমস্ত দিক দিয়ে আমরা মার খাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। আসুন এবার এই রাজ্যের কথা একটু বলি। এই রাজ্যের বেকাররা দিশেহারা, সারা ভারতবর্ষের বেকারই দিশেহারা। আমি জানতে চাই, শিক্ষিত বেকাররা টিপিএসসি পরীক্ষা দেয়, একটা পরীক্ষার ইন্টারভিউ হয়, এটা সম্পন্ন হতে হতে মিনিমাম 4-5 বছর লেগে যায়। এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়নি, 3-4 বছর হয়ে গেছে। এমন বহু পরীক্ষা রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষিত ছেলে মেয়েদেরই 4-5 বছরের যে সময়টা যে নষ্ট হলো, মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরিয়ে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5টি বছরের সময় ফিরিয়ে দিতে পারবে কি? পারবে না। কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? টিপিএসসি পরীক্ষায় কত পরীক্ষার্থী, অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয় মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ওদের শিডিউল, ওদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার এই রাজ্যে কিছুই নাই, কিছুই নাই। বিভিন্ন দপ্তরে সেই ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক, বাজেটে গ্লান্সে দেখলে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ভিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটার্ন সার্ভিস, ভিআরএস নিয়েছে এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি গত 7 বছরে কত হাজার হয়েছে। রেগুলার, ইরেগুলার, আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে।
ভিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি আমি সত্য ধরে নেই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়, আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টের এতটা পদের সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার বাবা বাবা একটা এতগুলো পোস্টের সিদ্ধান্ত, বাস। এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেনি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন অব্দি হয়নি। তো এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে গেছে। ভাই বন্ধুর সরকার। বর্তমান যে সরকারটা চলছে, এটা ভাইয়ের সরকার, এটা বন্ধুর সরকার। বন্ধু আছে মহাকরণে বসে, ভাই আছে নানক খেলোয়াড় জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফেরির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে। কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধুর সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, একটা আমরা সত্য কথাটাই বলতে পারি না গুছিয়ে, আমরা মিথ্যা আশ্রমে নেইও না। আমি তো অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছি বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের, সবকা বিকাশ, ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে, অন্যদের না। মানহানি মামলা করুন। এখন বলছে আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে শেষ করে আমি চাই। আমি তো নো, কেস করছেন, কেস চলুক। আমি কেন রফা দফা করবো? কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করবো? কেস তো টিকবেই না। আর আমি যা বলি সত্য কথা বলেছি। ঘুম থেকে উঠে জায়গার দালালি চলছে। ক্রয় করবে, টাকা দিতে হবে। যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে টাকা দিতে হবে। বাড়ি করবে ইট বালু সিমেন্ট, প্রত্যেক জায়গায় সিন্ডিকেট। ভাজপা করবে, সকালবেলা আমি বুথের প্রেসিডেন্ট। কি গাইছো বাবু, আপনি নাকি বাড়ি করবেন শুনছি। হ্যাঁ, আমরা ইট বালু সিমেন্ট আমরা দিব, কিন্তু ইট বালু সিমেন্ট রড আমরা কিন্তু দিব। মানুষের আতঙ্কে ভয়ে, আচ্ছা বাবু ঠিক আছে তোমরাই দিও। এই তো চলছে সর্বত্র জুলুমবাজি, অত্যাচার, কমিশন খোর, দালালি, এগুলো নির্দ্বিধায়। এবং অনেক জায়গা আছে জানেন, তিপ্রাসা আমাদের এখান থেকে বেশি দূর না, এই মুনলাইট রেস্টুরেন্টটা একটু পরই একটা দিলীপ দেববর্মা একটা লোক আছে, তার এই যে ত্রিপুরা info.com, এরপরে যে হলিক্রস দুর্জয়নগর, হলিক্রস স্কুলের আগে বা দিকে যতগুলো জায়গায় এখানে একটা হোটেল বানাইতে ছিল, বদ্ধটুদ্ধ হয়েছে। এই জায়গাটা দিলীপ দেববর্মার। এটা অবশ্য বর্তমান সরকারের না, এটা হচ্ছে বাম সরকারের জমানায় তার জায়গা। তার কাছে পর্চা আছে, পরে এই সব পর্চা ক্যান্সেল করে তার নামে, সরকারের নামে করে লাইছে। কেস চলছে। এরকম ঘটনা বহু জায়গায় রয়েছে, বহু জায়গায় সারা ত্রিপুরা জুড়ে। অমুকের নামের জায়গা, সে হয়তো কলকাতায়, সে হয়তো বাংলাদেশ থাকে, সে হয়তো ওই জায়গায় থাকে। আয়া দেখতেছে উমা আমার জায়গা, আমার দিন নাম নাই, পর্চা নাই, আরেক নামের পর্চা হয়ে গেছে। সরকারি জায়গা অন্য নামে করে দিতেছে। এই সমানে চলছে বন্ধুরা, সমানে চলছে। এডিসি নিয়ে একটি কথা বলতে হয়। এডিসি 1984 সালে 23 আগস্ট ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আপনারা জানেন,
সংবিধান সংশোধনের মাধ্যমে 6 শিডিউল তৈরি করেছে। কি এখন সময় এসছে, 72তম সংবিধান সংশোধন হয়েছে পঞ্চায়েত। আচ্ছা কিছু না, এখানে একজনের শরীরটা খারাপ হয়েছে, এত হইচই করা, এখানে একটু মাথা ঘুরেছে, সুগার ফল করে, কিছু না, অ্যাটেন্ডেন্ট রয়েছে, আমার ভলান্টিয়ারটা গেছে, কিছু অন্য কিছু। এখানে যারা ভলান্টিয়ার আছেন একটু সুস্থতা করুন। তো যে কথাটা বলছিলাম, আরবান অ্যামেন্ডমেন্ট 73তম 74তম সংবিধান সংশোধন হয়েছে। মনমোহন সিং সরকার ভাবলেন 2011 সালে যে নর্থ ইস্টার্নের 4টি রাজ্যের মধ্যে 6 শিডিউল জারি আছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম। এই 4টির মধ্যে 6 শিডিউল আছে। কাজে এদেরকেও যদি আমরা অ্যামেন্ডমেন্ট না আনি, তাহলে তো ওখানে সঠিকভাবে এম্পাওয়ারমেন্ট, জনজাতিদের এম্পাওয়ারমেন্ট, আদিবাসীদের এম্পাওয়ারমেন্ট অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে চলবে না। এখন আমি দেখছি ভিলেজ কমিটি নির্বাচন চাই করে একটা লোকের একটা পার্টি স্লোগান তুলছে। আমি বললাম क्या मजाक है, आपको चुनाव या आप चुनाव के नाम पे क्यों ये इन सबको आप गुमराह कर रहे हो? क्यों, क्या हुआ? अभी चुनाव करने से तो सिंगल टाइप विलेज कमेटी होगा, और 125th अमेंडमेंट बिल अगर पास हो जाए पार्लियामेंट में, তাহলে তো 30 স্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন হবে। 30 মানে হচ্ছে ফান্ড ফ্লো বেশি হবে, রাং বেশি যাবে, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হবে, সামাজিক দিক দিয়ে তারা নিজেদেরকে আরো শক্তি অর্জন করবে। সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যে সত্যিকারের মূল মন্ত্র হয়ে থাকে কোন রাজনৈতিক দলের। ইউ হ্যাভ ওয়েটেড লং, আপনারা অনেকদিন অপেক্ষা করেছেন, ওয়েট করুন। Let us put mount pressure upon the central government to implement 125th Amendment Bill, which was introduced in the Parliament in 2025th of March, 5ই মার্চ 2020 সালে। কংগ্রেসের যে স্বপ্ন 125তম সংবিধান সংশোধন বিল, সেটা পার্লামেন্টে উত্থাপিত হয়েছে বিজেপি সরকার দ্বারা। 5 বছর পেরিয়ে গেল, কতখানি আদিবাসী বিরোধিতা মানসিকতা এদের। 5 বছর পার হয়ে গেল, এই বিলটা এখন প্রায় মৃত, আবার রিইন্ট্রোডিউস করতে হবে পার্লামেন্টে, তারপরেই পাস চলবে। তাহলে কি জবাব বন্ধুরা? যারা बीजेपी करो, तिप्रासा जाति गोष्ठीर प्रत्येक लीडर काछे क्या मैं ये सवाल पूछ सकता हूं? जवाब मांगिए इनसे कि हमारा अधिकार, हमारा विलेज कमिटी, 30 स्तरीय विलेज कमिटी জন্য, সোশিও ইকোনমিক পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য 5ই মার্চ 2020 পার্লামেন্ট মধ্যে যে বিল উত্থাপিত হয়েছে কংগ্রেসের প্রেসারের প্রেক্ষিতে, এটা কেন এখনো পাস করা হলো না? কিছুদিন পূর্বে আমাদের ডেপুটি লিডার গৌরব গগৈ পার্লামেন্টের মধ্যে উত্থাপিত করেছেন যে क्या हुआ 2020 5 मार्च को आपने ये बिल इंट्रोड्यूस किया, 125th अमेंडमेंट बिल, काहे को इतना दिन लग गया इसको पास करवाने में? अभी तो नूतन এখন पार्लियामेंट আবার এসে আবার নতুন ভাবে इंट्रोड्यूस करते হবে, करवाओ। ये 4 स्टेट का आदिवासी लोग मांगता है कि एडीसी मोर एम्पावरमेंट हो, इनको अर्थनैतिक व्यवस्था सुदृढ़ हो। आप करिए, কোথায় কি, কোথায় সব ঠুসাটাস। বিধানসভায় দাঁড়িয়ে আমরা 3 বিধায়ক ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের দাবি জানিয়েছি সরকারের কাছে। খুব কষ্ট লাগলো যেদিন যে ওই আঞ্চলিক দলের যারা 13 জন বিধায়ক, মন্ত্রী সহ 13 জন বিধায়ক এই ডিমান্ডটাকে একজন দাঁড়িয়ে সমর্থন করলেন না। मतलब बाहर में टीएसएफ द्वारा गांधी स्टैच्यू के सामने प्ले कार्ड ककबरक रोमान स्क्रिप्टे ककबरक भाषा के रोमान स्क्रिप्टेर ककबरक भाषा আমরা চাই, रोमान स्क्रिप्टे ककबरक भाषा চাই। तो मैं तो सवाल उठाया, मैं तो दावी रखा आपके पक्ष, तो क्यों आपका तिप्रासा का तो 13 बंदा है जो आप लोग के वोट द्वारा निर्वाचित होकर विधानसभा में प्रवेश किया,
वो हमारा मां को क्यों समर्थन नहीं किया? क्या आप लोग नहीं पूछेंगे? क्या पूछना पड़ेगा आपको, জিজ্ঞেস করবেন এদের। আচ্ছা, কিছুদিন আগে এখানে জেপি নাড্ডা সাহেব গত পরশুদিন আগে ঘোষণা দিয়ে গেছে, আমি এগুলো যাই না, এসব জুমলা। দশম পাশ করলে স্কুটি পাইব, বুঝছে না? সাংবাদিক বন্ধুদের আমি জিজ্ঞেস করতে চাই, বাইরে बोर्ड कुछ 12 क्वेश्चन है, 10 तो बोर्ड कुछ बोर्ड में जो पास होगा तो सब तो 10th का से बोर्ड मतलब तो 10th भी बोर्ड है, 12th भी बोर्ड है। 12 क्लास का उच्चारण नहीं हुआ, जब बोर्ड एग्जाम जो पास होगा स्कूटी मिलेगा, तो 10 तो बोर्ड 16 বছরে 10 ক্লাস পাস করে 16 বছরে স্কুটি দিব, চলাতে পারবো নি? এবং জুমলা ঘোষণা অনেক। চিফ মিনিস্টার এবং দিদেন খাদ্যমন্ত্রী, না এখনো বোধ সরি এখনো খাদ্যমন্ত্রী, রেশনের মাধ্যমে মশলা, চা, তেল, সরষের তেল, বিভিন্ন মশলা, ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না? আসেনি মানে ব্যবস্থাটা? এখন পাননি? ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র জিজ্ঞেস করতে চায়, পা বন্ধ। কারণ কি জানেন? আমি এখানে এই জায়গা তো খাদ্যমন্ত্রীর দোষ দিব না, 3 বার ফাইল গেছে, 3 বার ফাইল গেছে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে। কারণ কি জানেননি? সরকারের 1 টাকাও লাগে না, কিন্তু তাহলে ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে, কারণ ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। ওই যে মহাকরণ একটা বন্ধু বয়ে রাখছে, ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব, বন্ধুর কাছে গেলে কইব, ও তুমি তো দিবা, তুমি তো টেন্ডারটা পাইছো, দিমু তোমারে ওই আমদার বাগা কত কয়ে এলাম, আমদার কমিশন কত কয়ে এলাম। এই তো চলছে, কাজে বাগাও দেয় না। আর আপনারা রেশনের মাধ্যমে তেল, মশলা পাতি, আরো কি কি ঘি যা যা পাইতেন, এগুলো বন্ধ হয়ে গেছে, বুঝছেন তো? তো এই সরকারটা, আমি যদি বলি দুর্নীতি আপাত মস্তক, দেশায় স্বার্থ পরিসংখ্যান দিয়ে হয়ে গেছে, আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত, আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত। আমারে কন্ত কিছুদিন আগে পুষ্পবন্ত প্যালেস লইয়া দেখলাম ধর্ণা টর্ণা। হ্যাঁ ঠিক আছে, গভর্নমেন্টের, এটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, যারা করছে আউট অফ ইমোশনাল ডিমান্ড করছে, স্বাভাবিক, এটা আমাদের ইমোশন জড়িত। এতে কিছুদিন আগে দ্রৌপদী মুর্মুরে দিয়ে আইন না একটা মিউজিয়াম করার জন্য টাকাও স্যাংশন করা হয়েছে। হঠাৎ করে এই সাংবাদিক শুনো, হঠাৎ করে এমন কি তো পরিস্থিতি হলো যেটা তাজ দিয়ে দেওয়ার লিখে আমাদের রাজ্যের মধ্যে সত্য করে হেরিটেজ লাইক প্রপার্টি আর কি কি আছে? হেরিটেজ প্রপার্টি কি কি আছে? একটা হচ্ছে রাজবাড়ি, ইউনেস্কো দ্বারা স্বীকৃত হইল গিয়ে ওই যে আমাদের ওই 15 কোটি, ঠিক আছে, রাজবাড়ি, পুষ্পন্ত প্যালেস, এটি তো মানে হেরিটেজ লাইক, আমার স্বীকৃত না, হেরিটেজ লাইক প্রপার্টি গভর্নমেন্টের। কয় জয়পুর থেকে আরম্ভ করে বহুত রাজরাজার মহলগুলো 7 স্টার 5 স্টার হোটেল করছে। তাহলে এইগুলো সবগুলো কিন্তু পাবলিক মানে প্রাইভেট প্রপার্টি। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার নলেজ আমি এনরিচ করতাম চাই। আমার একটা প্রপার্টি দেখান, গভর্নমেন্ট প্রপার্টি সারা দেশের মধ্যে হেরিটেজ প্রপার্টি যেটা প্রাইভেট পার্টিতে দিয়ে দেওয়া হয়েছে, একটা আমার দেখা। আমার ভুল হইতে পারে, আই ওয়ান্ট টু বি এনরিচড, কারেক্ট মি ইফ আই এম রং। আমি বন্ধুদের, বিজেপি বন্ধুদেরও কমো,
যে হেরিটেজ লাইক প্রপার্টি ওর হেরিটেজ প্রপার্টি, এমন যদি কোনো সরকার প্রাইভেট পার্টি দিয়ে দিছে তাহলে হেঁটে দিত গেলিগা আমার এই রাজবাড়িটা দিলেই পারে। এই রাজবাড়িটা তো 7 স্টার হোটেল হইব। এটাও তো ইউনেস্কো দ্বারা স্বীকৃত হেরিটেজ প্রপার্টি না, তাহলে এটা দেয় না গেলিগা। অর্থাৎ কি তুমি দাও না হোটেল হইব 5 তারা 7 তারা হোটেল হইব, কেউ বিরোধিতা করে না। জব অপরচুনিটি হইব, কেউ বিরোধিতা করে না। অন্য জায়গা দাও। Why this place? Is it not an insult to the President of India, যাকে দিয়ে তুমি উদ্বোধন করাইলা, শিলান্যাস করাইলা মিউজিয়াম আকারে, এখন তুমি এটারে একটা হোটেল তাজ ভিভান্তাসের কাছে তুমি হ্যান্ড ওভার করে দিতে চাইছিস। তো এসে গিয়া মালদার বাগাড়া দিয়ে বেশি পায়, হগলতি সম্ভব বাগার ঠেলা বন্ডক পাইছে অনেক দিয়া লাইতেছে। বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আইছেন, রাজ্যের মানুষ অত্যাচার অনেক সইছে, ব্যবসায়ীর আতঙ্কিত, আম জনসাধারণ আতঙ্কিত, গণতন্ত্র স্তব্ধ, গাড়ি দেয় না, পাওয়ার কাটডাউন করে, গাড়ি দেয় না, অটো সার্ভিস বন্ধ, বড় বাস বন্ধ, ছোট গাড়ি বন্ধ। শুধু আমাদের নয়, আরেকটা রাজনৈতিক দলের সময় দেখলাম সেম ঘটনা। কালকে আমার দক্ষিণ জেলার গোমতী জেলা, আমাদের উদয়পুরের আমাদের জেলা কংগ্রেস সভাপতি পুলিশের সামনে তার গাড়ি ধরে ভেঙ্গা চেঙ্গা চুরমার। যে গণতন্ত্র এইভাবে কদিন। তবে আমি আপনাদের কমু এই ডিটেডি, এই হারামি ডিজে করতেছে, এটা একদম দাগি আসামি হিসেবে চিহ্নিত করে রাখবে, একদম দাগি আসামি এরা। বিজেপি যারা করে তারা, আমরা অন্তত আমরা আমাদের দল কাউকে শত্রু মনে করে না। দে হ্যাভ গট এভরি রাইট, একটা রাজনৈতিক দলকে ভালোবাসতেই পারে, কিন্তু এরকম ভাবে মারবো, রক্ত ঝরাইবো, আগুন দিয়ে পুড়াইবো। এই যে আরেকটা উষা বাজারের এখানে শুনলাম একজনের বাড়ি, অপরাধ সে সিপিএম করে, সে সিপিএম সমর্থক। এটা কি চলছে? তারপরে কইতে একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী হইছে, এরপর আমাদের কইতে হইব বন্ধ করুন এগুলো। যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ভয় পাবেন না। 8 বার আক্রান্ত হয়েছি, কিচ্ছু করতে পারত না। डोंट डाई, मौत से पहले मरना नहीं, डोंट डाई लाइक ए कवर्ड। এইভাবে চলতে দেওয়া যায় না। ভালোবাসার মানুষ আমরা, আমাদের নেতা বলছে मोहब्बत का दुकान खोलो, जहां पे भी नफरत दिखाई देता है वहां पे मोहब्बत का दुकान खोलो। वही काम हम लोग कर रहे हैं। हम लोग चाहते कि प्यार मोहब्बत फैलाया जाए। लोगों के ऊपर भरोसा है, लोग तय करें किसको जिम्मा सौंपना चाहते हैं। एक पावर को केड़े लेते चाहिए ना। मीडिया को दबा के रखो। मीडिया को रात को फोन जाता है, मेरा इस मंत्री का क्यों इतना ज्यादा फोटो, मेरा फोटो क्यों नहीं। आजकल न्यूज का हेडलाइन ये होना चाहिए, न्यूज ऐसा करो, डिक्टेट किया जाता है।
सिर्फ ऑल इंडिया नहीं, यहां पे भी यह सब हो रहा है। डेमोक्रेसी का मजाक बना के रखा है ये लोग। এরপরে কয় কি কয় তারা উন্নয়ন দেখে না, চশমা করে কিতা কিতা কইছে ডায়লগটা, চোখে ছাউনি পড়ছে। মা গো মা, দাঁতের ডাক্তারেরই কত, চোখের ডাক্তার কি কইল হইলে। আর এখন একটু দেখছি কি আবল তাবল বেশি বলতে পারে, আগেরটার লোকে বর্তমানে কম্পিটিশন, আগেরটা লোকে বর্তমানে কম্পিটিশন চলছে, কে আবল তাবল কইরা ট্রোলিং কার বেশি হয়, ভিউ কার বেশি হয় সামাজিক মাধ্যমে, এই তো কম্পিটিশন। মানুষের উন্নয়নের কথা কই কয়, মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেননি? আহা কি করুণ চিত্র, কি করুণ চিত্র। আমি কই না কেলিগা ওই যে কিছুদিন একটা দপ্তরটা চালাই ইসলাম, তো কইলে কইব ইচ্ছা করে বলতে স্বাস্থ্যটা কয়, আমি লিখে স্বাস্থ্যটা বেশি কথা, কিন্তু আমি জানি স্বাস্থ্যটা ভাইঙ্গা শেষ, স্বাস্থ্যটা হয়ে গেছে এখন কিছু লোকের রোজগারের ধান্দাবাজ, মানুষকে স্কুইজ করার একটা জায়গা, চিকিৎসা নামে ভণ্ডামি একটা জায়গা। এভাবে চলতে দেওয়া যায় না বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, সদ্য ত্রিপুরাবাসী জাগুন, মনের ভয়টা কাটান। কি করতে পারবো, কি করতে পারবো? আমি সকলের কাছে অনুরোধ করব, আইডেন্টিফাই দোজ ক্রিমিনালস, ওই সমস্ত সমাজদ্রোহীদের আইডেন্টিফাই করুন। কেন আইডেন্টিফাই কি করবেন আপনারা? মারতেন না, সামাজিক ভাবে তাদেরকে আইসোলেট করুন, সামাজিক ভাবে তাদেরকে আইসোলেট করুন। আর আরেকটা কথা বলবো, ছোট হোক বড় হোক, জানি পুলিশ কর্তনক্ষণে, কারণ পুলিশের তারাও অপমানিত, পুলিশের তারারও তুই তারাক্কা কইরা কয়। আমি তো একটা কনস্টেবল, আমরা তো একটা কনস্টেবল, তার সম্মান, তার ভর্তির সম্মান দিয়ে কথা কই, আপনি আপনি কইরা কথা কই। তারা ওসি ডিএসপি তুই তারাক্কা কইরা কথা কয়। ওসি বিভিন্ন জায়গার ওসিরা তো চর থাপর কিল ঘুষি তো বাড়ে, ওই পুলিশ কি খুশি মনে করে? না, আরো সময়টার অপেক্ষা করতেছে, সময়টা পায় বই। আমরার পাওয়ারটা কিতা, আমরার পাওয়ারটা কিতা, আমি সময়টা আটটু আজ্ঞা কাট্টু আজ্ঞা কাট্টু আজ্ঞা। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরি পাইতো না, জানে না। এই যে জনসভা নাড্ডা সাহেবের জোর জবরদস্তি করে আনছে, তারপরে গেট লাগাইলায়, গেট ঠেললে বাইরে যায়, গেট লাগাইলায়। কত জায়গাতে কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষরে, জোর কইরা ভেলকি দিয়ে, অপবাদ দিয়া, মিথ্যা কথা কইয়া। এইভাবে জোর করে ভালোবাসা, ভয় দেখায় ভালোবাসা, মানুষকে এরকমভাবে অপমানিত করা, এটার খেসারত আগামী দিন বিজেপি দারুণ ভাবে দিব। আমার কংগ্রেস বন্ধুরা, সেলফ কনফিডেন্সের অভাব যেন না হয়। প্রত্যেকটা মুহূর্ত নিয়োজিত করুন মানুষের সঙ্গে থেকে, মানুষকে পথ দেখান, মানুষকে জাগ্রত করুন। এই যে সংবিধান বাঁচানোর যে শপথ, তার উপর যেন আঁচ না আনতে পারে ষড়যন্ত্রকারীরা। একজন রক্ষক হিসাবে আপনার দায়িত্ব আপনার নিষ্ঠার সাথে পালন করবেন, মানুষকে বুকলে আগলে রাখুন। আর সিপিএম বন্ধুদের কাছে বলবো, सिर्फ प्राइमरी और पार्टी मेंबर के वोट से पावर में आ नहीं सकते भाई साहब। आपका ताकत है क्या? आपका प्राइमरी मेंबर। सिर्फ उन्हीं के वोट से
सरकार नहीं बना सकते हो क्योंकि आपका जन समर्थन बिल्कुल आप लोग खो चुके हो। मैं वो सब प्राइमरी मेंबर से मेरा गुजारिश है, खामोखा वहां पे रह के अपना लाइफ बर्बाद मत किया करो। अगर भाजपा को हराना है, बीजेपी की जो সত্যিকার অর্থ আপনারা হারাতে চান, you are left with no other alternative but to join Congress and strengthen Congress.